আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর 2008-এর বিষয়ভিত্তিক টিউটোরিয়ালে। আজকের বিষয় পাবলিক প্রকিউরমেন্ট মেথডস। আমরা জানি সরকারি ক্রয় 3 ধরনের: গুডস, ওয়ার্কস এবং সার্ভিস। আরও জানি যে এই টেন্ডারগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুইভাবে করা যায়। আমরা গুডস এবং ওয়ার্কসের ন্যাশনাল অংশের বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করব। পাবলিক প্রকিউরমেন্টের মেথডগুলোকে, গুডস এবং ওয়ার্কসের মেথডগুলোকে সাধারণত 6 ভাগে ভাগ করা যায়, যথা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা ডিপিএম বলি, লিমিটেড টেন্ডারিং মেথড বা এলটিএম, ওপেন টেন্ডারিং মেথড বা ওটিএম, রিকোয়েস্ট ফর কোটেশন মেথড বা আরএফকিউএম, ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড বা ওএসটিইএম, টু স্টেজ টেন্ডারিং মেথড বা টিএসটিএম। এর বাইরেও একটি মিশ্র টেন্ডারিং মেথড আছে, এটাকে ঠিক মেথড বলা যায় না, সেটা হলো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের জন্য যে মেথড ব্যবহার করা হয় এলটিএম অথবা ওটিএম ব্যবহার করা হয়। যেসব মালামাল, নিত্য প্রয়োজনীয় মালামাল আমাদের রিপিটেডলি দরকার হয়, বারবার দরকার হয়, সেই ধরনের মালামাল ক্রয়ের জন্য আমরা বিধি 89 অনুযায়ী ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করতে পারি। এটা সর্বোচ্চ 3 বছরের জন্য করা যায়। আমরা বিস্তারিত প্রত্যেকটা মেথড নিয়ে আলাদা করে সেশন থাকবে ইনশাআল্লাহ, সেখানে আমরা বিস্তারিত প্রত্যেকটা মেথডের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা মেথডগুলোর সাধারণ পরিচিতি বা অ্যাপ্লিকেশনের যে জায়গাগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড। ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড বিধি নাম্বার 74 থেকে 82 পর্যন্ত আছে। এটার বাংলা নাম বলা হয় সরাসরি ক্রয় পদ্ধতি। এটার প্রকরণের মধ্যে আছে সরাসরি চুক্তি। সরাসরি চুক্তির ক্ষেত্রে বিধি 76 ব্যবহার করা হয়। বিধি 76-এর আন্ডারে যেসব ক্রয়ের ক্ষেত্রে আমরা একক ডিলার বা একক স্বত্বাধিকারী বা কোনো মালামালের একক কোনো উৎস থাকবে, সরকারি কোনো প্রতিষ্ঠান যদি মালামালগুলো তৈরি করে অথবা জরুরি প্রয়োজনে কোনো অনুষ্ঠান ব্যবস্থাপনা, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা সরাসরি চুক্তি করতে পারি। এটার বিস্তারিত 76-এ বলা আছে। এরপর হইল আমরা যখন ওটিএম বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে কোনো একটা সাপ্লাইয়ের অর্ডার দিই, সেই সাপ্লাইয়ের সাথে যদি আমাদের অতিরিক্ত কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে আমরা রিপিট অর্ডারের মাধ্যমে অতিরিক্ত মালামালগুলো গ্রহণ করতে পারি। এটা বিধি নাম্বার 77। এটাও একটা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড। এই পরবর্তীতে যে অতিরিক্ত মালামালগুলোর প্রয়োজন হয় সেগুলোর জন্য আমরা কোনো টেন্ডারিং প্রসিডিওর ফলো করি না, ডিরেক্ট আমরা এটার সাথে কন্ট্যাক্ট করি। যে সাপ্লায়ার আগে মালামাল দিয়েছে সেই সাপ্লায়ারের সাথে ডিরেক্ট আমরা কন্ট্যাক্ট করি। এই জন্য এইটা রিপিটেড অর্ডার বা রিপিট অর্ডার হলো ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডের একটা প্রকরণ। এছাড়াও কাজের ক্ষেত্রে আমরা যদি অতিরিক্ত কাজের দরকার হয় বা এক্সট্রা ওয়ার্ক অর্ডারের দরকার হয় তাহলে আমরা ভেরিয়েশন অর্ডারের মাধ্যমে যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টরের সাথে আমরা চুক্তিবদ্ধ হই। এক্ষেত্রেও আমরা নতুন করে টেন্ডার যদি না করি তাহলে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা সরাসরি আমরা ক্রয় পদ্ধতির মাধ্যমে অতিরিক্ত কাজগুলো সম্পাদন করতে পারি। সরাসরি নগদ ক্রয় বা ডাইরেক্ট ক্যাশ পারচেস। ডাইরেক্ট ক্যাশ পারচেসের মাধ্যমে একটি কমিটি, 3 সদস্য বিশিষ্ট, সর্বোচ্চ 3 জন সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে 25,000 টাকা পর্যন্ত প্রতি ক্ষেত্রে এবং বছরে 10 লাখ টাকা পর্যন্ত কেনাকাটা এক একজন করতে পারেন। নগদ টাকা নিয়ে বাজারে যে মালামাল কিনে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করা, এই ধরনের ক্রয়কে বলা হয় সরাসরি নগদ ক্রয়। এটা বিধি 81-তে বিস্তারিত বলা আছে। এর বাইরেও নগদ ক্রয়ের জন্য আর একটা ক্রয় পদ্ধতি আছে যেটাকে বলা হয় ফোর্স অ্যাকাউন্ট। যদি শ্রমিকদের কোনো বিল পেমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে ফোর্স অ্যাকাউন্ট বিধি ব্যবহার করে 3 লাখ টাকা পর্যন্ত প্রতি বছরের থ্রেশহোল্ডে সরাসরি শ্রমিক নিয়োগ করা যেতে পারে। এগুলো হলো সরাসরি ক্রয় পদ্ধতির বিভিন্ন প্রকরণ। এর সরাসরি ক্রয় পদ্ধতির ক্ষেত্রে কোনো টেন্ডার সিকিউরিটির দরকার নেই।
তবে এক্ষেত্রে পারফরমেন্স সিকিউরিটি গ্রহণ করতে হবে। এটার জন্য কোনো বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজের দরকার হবে না। এরপরে লিমিটেড টেন্ডারিং মেথড বা এলটিএম এর সংশ্লিষ্ট বিধি হলো 63 এবং 64। লিমিটেড টেন্ডারিং মেথডকে বাংলায় বলা হয় সীমিত দরপত্র পদ্ধতি। সীমিত দরপত্র পদ্ধতিতে কোনো জরুরি মালামাল, খুচরো যন্ত্রাংশ এবং কাজ, রিপেয়ার, মেনটেন্যান্স সহ যে কোনো কাজ প্রকিউর করার জন্য পূর্ব অনুমোদনের প্রয়োজন আছে। এই পদ্ধতির ক্ষেত্রে দরপত্র জামানত বাধ্যতামূলক নয় এবং নিরাপত্তা জামানতও বাধ্যতামূলক নয়, তবে কার্য সম্পাদন জামানত 3 to 5% এটা গ্রহণ করতে হবে। এই পদ্ধতির কাজের ক্ষেত্রে এনলিস্টমেন্ট করতে হবে বিধি 52 অনুসারে, যে প্রতিটি প্রতিষ্ঠান বা ওই পির অধীনে একটি এনলিস্টমেন্ট ঠিকাদার তালিকাভুক্ত করতে হবে এবং এই ঠিকাদার তালিকাভুক্তি প্রতি বছর রিনিউ করতে হবে। সেই ক্ষেত্রে সেই ঠিকাদার এবং সরবরাহকারীগণই শুধুমাত্র এই ধরনের টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে। এই ধরনের টেন্ডারের ক্ষেত্রে বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপনের ক্ষেত্রে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নেই, এক্ষেত্রে লোকাল পেপারে অ্যাডভার্টাইজটা পাবলিশ করতে হবে, ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং হলো নোটিশ বোর্ডে। এই পদ্ধতির থ্রেশহোল্ড পরিমাণ হলো প্রতি ক্ষেত্রে গুডসের ক্ষেত্রে 25 লাখ টাকা আর ওয়ার্কসের ক্ষেত্রে 3 কোটি টাকা। তবে থ্রেশহোল্ড থাকবে না বিধি 64 এর উপবিধি 1-এ যে কন্ডিশন আছে সেটার অনুসারে এলটিএম এর ক্ষেত্রে কোনো থ্রেশহোল্ড থাকবে না। এরপরের পদ্ধতি হলো ওপেন টেন্ডারিং মেথড। ওপেন টেন্ডারিং মেথড দুইভাবে হইতে পারে, ন্যাশনাল হইতে পারে, ইন্টারন্যাশনাল হইতে পারে। আবার এই ওপেন টেন্ডারিং মেথড আর একভাবে হইতে পারে, প্রি কোয়ালিফিকেশন সহ হতে পারে এবং প্রি কোয়ালিফিকেশন উইদাউট পিকিউ হইতে পারে, প্রি কোয়ালিফিকেশন ছাড়া হইতে পারে, দুইভাবে হওয়া সম্ভব। ন্যাশনাল হইতে পারে, ইন্টারন্যাশনাল হইতে পারে, প্রি কোয়ালিফিকেশন সহ হতে পারে, প্রি কোয়ালিফিকেশন ছাড়া হতে পারে। তো এইটার সংশ্লিষ্ট বিধি হলো ন্যাশনালের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি হলো 61। এইটি ওপেন টেন্ডারিং মেথডটা সবচেয়ে প্রিফার্ড মেথড। অন্য সব মেথডের ক্ষেত্রে মেথড অ্যাপ্রুভালের প্রয়োজন আছে, কিন্তু এই মেথডের ক্ষেত্রে পদ্ধতি অনুমোদনের কোনো প্রয়োজন নেই, এটাকে বলা হয় প্রিফার্ড মেথড। কম্পিটিশন এই মেথডে এনশিওর করা হয়। অ্যাডভার্টাইজ দেওয়া হয় বিধি 90 অনুসারে। যদি এস্টিমেটেড কস্ট 2 crore নিচে হয় তাহলে অ্যাডভার্টাইজ পাবলিশ করতে হয় মিনিমাম 14 ক্যালেন্ডার ডেজ। 2 থেকে 5 কোটি টাকা পর্যন্ত এটার ক্ষেত্রে অ্যাডভার্টাইজটা পাবলিশ করতে হয় এবং টেন্ডার সাবমিশনের জন্য মিনিমাম সময় দিতে হয় 21 ক্যালেন্ডার ডেজ। আর 5 কোটি টাকার উপরে যদি হয় তাহলে মিনিমাম পক্ষে 28 দিন সময় দিতে হবে টেন্ডার সাবমিশনের জন্য। এটা প্রি কোয়ালিফিকেশন সহ হইতে পারে এবং প্রি কোয়ালিফিকেশন ছাড়াও হইতে পারে, আগেই ডিসকাশন করেছি। এই ওপেন টেন্ডারিং মেথডের বাংলা নাম হলো উন্মুক্ত দরপত্র পদ্ধতি। এই পদ্ধতিতে যখন টেন্ডার আহ্বান করা হয় ন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে, তখন এনলিস্টমেন্টের বাইরেও যারা আছে রেজিস্ট্রেশন করা, যাদের সেই ডকুমেন্টগুলো চাওয়া হয় টেন্ডারের ক্ষেত্রে, সেই ডকুমেন্ট যাদের কাছে আছে সবাই এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে কোনো টেন্ডারের প্রতি কোনো রেস্ট্রিকশন থাকবে না, সবাই এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। পরের পদ্ধতি হলো রিকোয়েস্ট ফর কোটেশন মেথড বা RFQM। এটার বাংলা নাম হলো কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি। এটা সংশ্লিষ্ট বিধি হলো 69 to 73। এই পদ্ধতির ক্ষেত্রে কোনো ওপেনিং কমিটির দরকার হয় না। এই ওপেনিং কমিটির কার্যাবলী ইভ্যালুয়েশন কমিটির মাধ্যমেই করা হয়। সেক্ষেত্রে একটি মাত্রই কমিটি থাকবে, শুধুমাত্র টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি বা TC কমিটি। এই পদ্ধতিতেও কোনো টেন্ডার সিকিউরিটির প্রয়োজন নাই, কোনো পারফরমেন্স সিকিউরিটিরও প্রয়োজন নাই। এই পদ্ধতিতে কাজ পাওয়ার জন্য ঠিকাদারের বা সরবরাহকারীর 4টি ডকুমেন্ট থাকতে হয়, যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং শিডিউল ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সি। এই পদ্ধতিতে কাজের ক্ষেত্রে
যে ইভ্যালুয়েশনের পর মিনিমাম 3 জন রেসপন্সিভ টেন্ডারার থাকতে হয়। রেভিনিউ বাজেটে গুডস ক্রয়ের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 3 লাখ টাকা এবং বছরে সর্বোচ্চ 15 লাখ টাকা একজন পি ক্রয় করতে পারেন এই পদ্ধতি ব্যবহার করে। ওয়ার্কসের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 6 লাখ টাকা এবং বছরে 25 লক্ষ টাকা রেভিনিউ বাজেটে একজন পি ক্রয় করতে পারেন এই পদ্ধতির মাধ্যমে। কিন্তু ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে গুডসে প্রতি ক্ষেত্রে 5 লক্ষ টাকা এবং বছরে 30 লক্ষ টাকা, ওয়ার্কসের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 10 লক্ষ টাকা এবং বাৎসরিক 60 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারেন। এর পরের পদ্ধতি হলো ওয়ান স্টেজ টু এনভেলপ মেথড বা OSTEM। OSTEM পদ্ধতির সংশ্লিষ্ট বিধি হলো বিধি 68। বৃহৎ আকারের কাজ যেমন সাপ্লাই, ইনস্টলেশন, কমিশনিং অফ প্রসেসিং প্ল্যান্ট, ওয়ার্ক অফ কমপ্লেক্স নেচার, কমিউনিকেশন টেকনোলজি, এই ধরনের বৃহৎ আকারের যে কাজগুলো থাকবে সেই কাজগুলোর ভ্যালু বলা আছে বিধি 91-এ, যে কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে 35 crore, ম্যানেজমেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রেও 35 crore এবং প্ল্যান্ট ইকুইপমেন্টের ক্ষেত্রে 15 crore, কাস্টম ডিজাইন ইকুইপমেন্টের ক্ষেত্রে 5 crore। এই ধরনের বৃহৎ আকারের কাজের ক্ষেত্রে যদি পি টেকনিক্যাল স্পেসিফিকেশন তৈরি করতে পারেন তাহলে OSTM টেন্ডারিং মেথড অবলম্বন করে টেন্ডার আহ্বান করতে পারেন। সেক্ষেত্রে একসাথেই সে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অফারটা নেবেন, একটি পৃথক পৃথক খামে দুইটি অফার নেবেন। প্রথম টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হবে। টেকনিক্যাল ইভ্যালুয়েশন করার পর যেসব রেসপন্সিভ টেন্ডারার পাওয়া যাবে তাদের শুধুমাত্র তাদেরই ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন করা হবে এবং ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন করার পর যে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা তার সাথে চুক্তিবদ্ধ হবে। TSTM বা টু স্টেজ টেন্ডারিং মেথড, এটার সংশ্লিষ্ট বিধি হলো 65। এটার ক্ষেত্রেও বৃহৎ আকারের কাজ যেগুলো 68-এ বর্ণনা করা হয়েছে সেই একই ধরনের বৃহৎ আকৃতির কাজ, কিন্তু এই পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য হলো যে এই ধরনের কাজের টেকনিক্যাল স্পেসিফিকেশন পূর্ব থেকে পি তৈরি করতে পারেন না বা এটা সম্পর্কে পির আগে থেকে ধারণা নেই। পি যদি এই ধরনের টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রিপেয়ার করতে যদি অসমর্থ হন তাহলে সে টু স্টেজ টেন্ডারিং মেথড অবলম্বন করতে পারেন, যার প্রথম স্টেজে পি যে একটা ধারণা দিবেন সেই ধারণার উপর বেস করে যে আগ্রহী টেন্ডারারগণ টেকনিক্যাল অফার সাবমিট করবেন। সেই টেকনিক্যাল অফারগুলোকে যাচাই বাছাই করে পি তার নিজের জন্য একটা টেকনিক্যাল অফার সেট করবেন। এরপরে যারা প্রথমে টেকনিক্যাল অফার সাবমিট করেছিলেন শুধুমাত্র তাদের নিকটই সেকেন্ড ধাপে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অফার চাওয়া হবে। তো এর ভিতরে যে দুইটা ধাপে প্রথমবার শুধুমাত্র ধারণার উপর বেস করে একটা টেকনিক্যাল অফার চাওয়া হয়েছে, সেখানে কোনো ফাইন্যান্সিয়াল অফার ছিল না, সেখান থেকে পি কাস্টমাইজ করে তার নিজের জন্য প্রয়োজন করছেন, ওইটা হলো ফার্স্ট স্টেজ। এবং সেকেন্ড স্টেজ হলো যখন পি যারা এই প্রথমবার অংশগ্রহণ করেছিলেন যাদের ভিতরে যারা রেসপন্সিভ হয়েছেন তাদের নিকটই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল অফার চাবেন, সেই স্টেজকে বলা হয় সেকেন্ড স্টেজ। প্রথম স্টেজের জন্য 42 ক্যালেন্ডার ডেজ দেওয়া হয় এবং সেকেন্ড স্টেজের জন্য 28 ক্যালেন্ডার ডেজ দেওয়া হয়। আশা করি আজকে টিউটোরিয়াল আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।